আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। তো চলে আসলাম অচেনা তোমার মায়া গল্পের 11 নম্বর পার্ট নিয়ে। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। সৃজা রেগে নখ বসিয়ে দিল ওর ঘাড়ে। ইহসান চোখ মুখ কুচকে ব্যথাতুর শব্দ করে অসহায় মুখ করে বলল, আর না, এবার সত্যিই লাগছে। আদর করতে চাইলাম, তুই দিলি না, সরিয়ে দিলি। সকাল সকাল কতটা কষ্ট হয়েছে বুঝিস? অবশ্য তুই বুঝবি কেমন করে, তুই তো মেয়ে। ছেলে হলে ঠিকই বুঝতি এত দূর গিয়ে নিজেকে সামলানো কতটা কঠিন। সৃজা লজ্জা লুকিয়ে মৃদু ধমকে নিচু স্বরে বলল, ঘরে চলো নির্লজ্জ, নয়তো তোমার লিথুরানির বিষ নজরে অতি শীঘ্রই বৌহারা হতে চলেছ। ইহসানের হুঁশ ফিরল, কিছুটা অসন্তোষ দেখালো তাকে, যেন সে ভুলে গিয়েছিল লিথু এখনো আছে। সে কপালে ভাঁজ ফেলে বিরক্তিসূচক চকারান্ত শব্দ করে সৃজাকে নিয়ে ওভাবেই ঘরে যাবার উদ্দেশ্য নিয়ে পা বাড়ালো। এদিকে লিথু হতবিম্বল ভঙ্গিতে দাঁড়িয়েছিল গেটের ওখানে। তার চোখে কাতরতা, হিংস্রতা। ফুসফুস করতে করতে বলল, তা তোমার বউয়ের কি পা নেই? এত বড় মেয়েকে কুলে নিয়ে হাঁটতে হয়? হেঁটে হেঁটে নামলেই তো পারে। ইহসানের পা দুটো থেমে গেল। ভেবেছিল কিছু বলবে না, কিন্তু তিরিক্কি মেজাজ তাকে শান্ত হতে দিল না। ভীষণ বিরক্তি নিয়ে গমগমে স্বরে বলল, ইহসান শেখ তার বউকে কুলে নিয়ে না মাথায় নিয়ে হাঁটবে সেটা একান্তই তার বিষয়। স্বামী স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তে নাক না গলিয়ে দয়া করে ম্যানার্সের ক্লাস করে আসুন। এরপর কয়েকটা সিঁড়ি নেমে আবারও থেমে দাঁড়ালো। ঘৃণা ভরা কণ্ঠে বলল, আপনি বারবার আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। ধৈর্যের চ্যুতি ঘটলে কিন্তু ছাড় পাবেন না মিস লিথু। বলে বিন্দুমাত্র পাত্তানে দিয়ে নেমে গেল ইহসান। হাতুড়ি পেটালে যেমন শব্দ হয়, লিথুর বুকের ভেতরটাতেও যেন সেই শব্দ তুলপাড় চালাতে লাগলো। অপমানে মুখটা কালবৈশাখীর কালো মেঘের ন্যায় কালচে হয়ে গেল। রাগে হিংসে জ্বলে উঠল তার চোখ দুটো। রাগে নিজের মাথার চুল খামছে ধরল সে। বিড়বিড় করে বলল, তোমার নেকা বইয়ের কি অবস্থা করি দেখো, জাস্ট ওয়েট অ্যান্ড সি ইহসান শেখ। ইহসান বেশ অনেকক্ষণ তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করে সৃজার এমন আচরণের কারণ উদ্ঘাটন করতে পারলেন না। মহারানী পিরিয়ড চলছে, এজন্য হুটহাট তার মুড সুইং হচ্ছে। যদিও সৃজা ব্যাপারটা তাকে বলেনি, তবুও বুঝে যাওয়ায় মনে মনে ইহসান বেশ হাসলো। কিছুক্ষণ পর পরই এটা সেটা রেস ধরে গাল ফুলিয়ে থাকা, আবার নিজে থেকেই কফি বানিয়ে এগিয়ে দেওয়া, ভাত খাবার সময় বাহানা করা, সামান্য খুনসুটিতে রেগে যাওয়া, সৃজার এই কাণ্ডগুলো উপভোগ করছিল ইহসান। রাতে বাইরে থেকে ফিরে ভুল করে ভেজা তোয়ালে বিছানায় রাখা নিয়ে রচনা শুরু শেষে ইহসানকে অবাক করে দিয়ে সৃজা নিচতলায় চলে গেল। এ সময়টা তখন ইহসানের দখলে থাকে। নিত্যদিনের মতো আজকেও সে হাত পা ছড়িয়ে টিভি চ্যানেল পাল্টাচ্ছিল। পাশে ইসমি জুসের গ্লাস ধরে বসা, পায়ের কাছে মকবুল বসে ঝিমুচ্ছে। আচমকা সৃজা শটান বুকে সোফায় গিয়ে মুখ কালো করে বসে পড়ল। বড় বড় শ্বাস ফেলতে ফেলতে বিড়বিড় করে ইহসানের বিছানায় তোয়ালে রাখা নিয়ে বকাঝোকা করতে লাগলো। ইহসান আর ইসমির চোখ তখন ওরই দিকে, দুজনের চোখ থেকে কুটোর বেরিয়ে আসার উপক্রম। ইহসান ইসমির দিকে তাকিয়ে বিস্ময় নিয়ে বলল, এখানে কেন? ইসমি ভাবলেশীন কণ্ঠে বলল, আমি কি করে বলবো, আসার ইচ্ছে হয়েছে হয়তো তাই এসেছে, এটা তো ওরও বাড়ি। ইহসান বিরক্তি নিয়ে গমগমে সুরে বলল, চলে যেতে বলো, আমি এখানে আছি না, দেখছো না আমি এখানে। ইসমির ইচ্ছে করলো ইহসানের মাথায় জুসের গ্লাস দিয়ে বাড়ি দিয়ে ওর সব আক্কেল জ্ঞানহীনতা মনে করিয়ে দিতে। এত বিরক্তিকর মানুষ হয়? ভাইয়ের বউটাকে নিয়ে পর্যন্ত তার সমস্যা। সে হতাশ গলায় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলল, আপনি বলেন, আমি বললে ভালো দেখাবে না। ইহসানের কপাল কুঞ্চিত হলো, বড়ই দ্বিধান্বিত দেখালো তাকে। ইসমি কোনা চোখে দেখে হাসলো বেশ। বস্তুত ইহসান দুটানায় পড়ে গেছে। সে কি বলবে, কি বলে সম্বোধন করবে? সত্যি বলতে এই মেয়ের সাথে তার এখনো পর্যন্ত কথাই হয়নি। অবশ্য হবেই বা কি করে? ইহসান শেখ আর তার বউকে আলাদা কেউ নাকি? দুটো একই। মনে মনে রাগ হলেও সরাসরি কথা বলতে কেমন একটা লাগছে। তবুও সে তো ইহসান, তাকে এমন আমতা আমতা করা মানায় না। সে বুক ফুলিয়ে ঘোরাফেরা করে, সামান্য একটা মেয়েকে এখান থেকে চলে যেতে বলতে সে ভয় পাবে কেন? ইহসান গলা খাকারি দিয়ে সৃজার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলো, কিন্তু তাতে কাজ হলো না। এবার একটু রাগান্বিত হলো ইহসান, বলল, এই মেয়ে কথা কানে যাচ্ছে না। সৃজার মনোযোগ ছিল অন্যদিকে। সে এবার খানিকটা কেঁপে উঠল ধমকে। অবাক হয়ে বলল, আমাকে বলছেন? ইহসান বলল, হ্যাঁ। সৃজা স্বাভাবিক সুরে বলল, এত জোরে ডাকার দরকার ছিল না, আস্তে ধীরে বলুন, কি বলবেন আমি শুনছি। ইহসানের মুখটা হা হয়ে গেল বিস্ময়ে ওর কথার ধাঁচ থেকে। নিশ্চয়ই ইহসান কুকুরটা বউকে শিখিয়ে দিয়েছে তার সাথে এভাবে কথা বলতে হবে। সে কি বলবে ভেবে পেল না। পাঞ্ছে মুখে বলল, আমি এখানে রেস্ট করছি, দেখতে পাচ্ছ না? তুমি এখন থেকে যাও। সৃজা বিস্মিত হয়ে গেল। তারপর বলল, এটা তো রেস্টরুম নয় ভাইয়া, এটা বসার ঘর, সবাই বসতে আসে, আমি কেন এখানে বসতে পারবো না? ইহসান বলল, আমি বলেছি তাই পারবে না। সৃজা বলল, এটা তো কোনো কথা হলো না। ইহসান ভ্রু কুচকে নড়েচড়ে পিঠ সোজা করে বসলো। হাত বাড়িয়ে বলল, আমার সঙ্গে তর্ক জুড়েছ? ইহসান ভেড়াটার মতোই, আচ্ছা বেয়াদব তো তুমি। সৃজা এবার নড়েচড়ে বসলো। ভীষণ বিরক্ত হলো সে ইহসানকে নিয়ে কটূক্তি করায়। শক্ত মুখে বলল, এখানে বসলাম বলে বেয়াদব হয়ে গেলাম? আচ্ছা ওকে, আমি কোনো আর্গুমেন্টে যেতে যাচ্ছি না। আপনি যদি যথোপযুক্ত একটা কারণ দেখাতে পারেন, আমি সৃজা আর কখনো এখানে আসবো না। দেখান একটা কারণ। ইহসান বলল, কারণ হলো। উচ্চস্বরে শব্দ দুটো আউড়ে ইহসান চুপ হয়ে গেল। সৃজা উত্তরের আশায় তাকিয়ে রইল ওর দিকে। ইহসান চূড়া চোখে দেখলো সৃজাকে। অতি ভদ্রতা ফুটে আছে মেয়েটার মুখপানে, ভীষণ নম্র।
ইজান থতমত খেয়ে চোখ সরিয়ে নিল। বিচলিত হয়ে শক্ত মস্তিষ্ক অতিপতি করে সৃজাকে বলার মতো কিছু পেল না। আশ্চর্য হলো ইজান, এই মেয়েকে শক্ত একটা ধমক দিয়ে সে এখান থেকে বের করে দিতে পারে, মোটেও কঠিন নয়, কিন্তু সে পারছে না। এদিকে স্বামীর শুকনো এবং দুটানার ভুগা চেহারাটা দেখে ইসমি মনে মনে হাসলো। বেশ হয়েছে, আচ্ছা মতো ফেসেছে এই লোক। সে নিষ্পাপ মুখশ্রী বানিয়ে স্বামীর হেরে যাওয়া হেরো মুখটা দেখে যেতে লাগলো। ইজানের চোখ পড়তে সে ইসমিকে নিচু স্বরে বলল, কি বলে যায় এটাকে? ইসমি ভাবনার ভান ধরে বলল, আমি তো কোনো যুক্তিই খুঁজে পাচ্ছি না। ইজান এবার চিরবিরিয়ে ধমকে উঠল, তারপর বলল, দুটো পয়েন্ট বলে দিতে পারিস না? কিসের বউ তুই, ফাউল মেয়ে মানুষ। ইসমি ভূতা মুখে বসে থাকার ভান করলো। ভেতরে ভেতরে সে যে হাসিতে ফেটে যাচ্ছে সেটা প্রকাশ করলো না। ইজান মন মতো কিছু না পেয়ে গাইগুই করতে লাগলো। সৃজা মনে মনে হাসলো। তার কানে কথাগুলো এসেছে। কিছুক্ষণ সময় পেরোতেই সে উঠে এলো। ইজানের সোফা থেকে খানিকটা দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। এরপর নম্র কণ্ঠে বলল, আমি খেয়াল করেছি। অবশ্য খেয়াল বলা যায় না, কারণ আপনি বাচ্চাদের মতো যেসব কাণ্ডকীর্তি করেন সেগুলো সবারই জানা। আপনি সবার সাথে, এমনকি আপনার স্ত্রীর সাথেও খুব খারাপ ব্যবহার করেন, যা মহা অন্যায়। বিরক্তি বা ভয়ে আপনাকে কেউ কিছু বলতে পারে না, ঠিক, কিন্তু তার মানে এই নয় যে আপনি যা করেন সব ঠিক। বরং আপনি ভুল, চরম বোকা পুরুষ মানুষ। বোকার মতো ইসমি ভাবির সাথে খারাপ ব্যবহার করেন। ভাবেনও না আপনার এসব আচরণ ইসমি ভাবির কেমন লাগে। একটু থেমে আবার বলল সৃজা, ইসমি ভাবির কেমন লাগে আমি জানি না, তবে এক্ষুনি আমার সাথে করা আপনার ব্যবহারটা আমার খুবই খারাপ লেগেছে। আপনার প্রতি শ্রদ্ধাবোধ কমে গেছে। যতটুকু অবশিষ্ট আছে তার পরিপ্রেক্ষিতেই বলছি, আমি আপনার ছোট বোনের মতো। আমার সাথে খারাপ ব্যবহার করবেন না ভাইয়া। লম্বা রচনা শুনিয়ে সৃজা বসার ঘর থেকে প্রস্থান করলো। পেছনে হতভম্ব হয়ে রইল ইজান, আর সিঁড়ির মাথায় দাঁড়িয়ে কাহিনী দেখতে থাকা ইসানের বুক গর্বে ফুলে উঠল। বৃষ্টি স্নাত আবহাওয়া, বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। গাছগাছালির পাতা ছুঁয়ে জল টুপটাপ চড়ছে মাটিতে, শব্দ হচ্ছে তাতে। অবশ্য এই শব্দটা ছাড়া চারিদিকে নিস্তব্ধতায় ডুবে আছে, যেন শান্ত শীতল ভীষণ প্রশান্তিময় মুহূর্ত। অথচ শান্তি নেই ইজানের মনে। সে আজ সারাদিন বহুত খেটেছে। মিটিং ছিল 4টা, সবগুলোতে নিজে উপস্থিত ছিল সে। এমপ্লয়ের রেডি করা প্রেজেন্টেশন যাচ্ছে তাই ছিল। শেষ মুহূর্তে সে ছুটোছুটি করে নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে প্রেজেন্টেশন রেডি করে দিয়ে ডিলটা হাতিয়ে নিয়েছে। মন মস্তিষ্ক দেহ তাই অবসাদে পিষ্ট, সারা গায়ে ব্যথা, বিশেষ করে পা দুটোতে। কফিটা বড্ড তিতো লাগছে তার কাছে, অথচ তার বউয়ের এদিকে মন নেই। ক্রোধের মাথায় রক ফুলে উঠল তার। চোখ মুখ কুচকে কফির মগটা ছুঁড়ে মারল মেঝেতে। রুদ্ধ স্বরে ইসমিকে বলল, এটা কি ধরনের কফি? কফি বানানো ভুলে গেছিস? সারাদিন খেটে খুটে ঘরে এসেও শান্তি নেই দুদণ্ড, যাচ্ছে তাই কোথাকার। ইসমি টেবিল গুছাচ্ছিল, ওসব রেখে নেকড়া নিয়ে এসে কফি মুছে ভাঙ্গা গ্লাস তুলে ময়লার ঝুড়িতে ফেলে দিল। এরপর আবার হিটারে পানি গরম করতে বসালো। পুরোটা সময় একটা কথাও বলল না। ইজান ওর নির্লিপ্ততা দেখে রাগে ফুসফুস করতে করতে বলল, তোর কফি বানিয়ে তুই খা, বলে পাশ ফিরিয়ে বালিশে মুখ চেপে শুয়ে পড়ল। বিরক্ত লাগছে সবকিছু। ইসমিকেও এই মেয়ে রোবটের মতো আচরণ করছে। থাপ্পড় দিতে নিষ্পিস করছে হাতটা। রাগে না পেরে ইজান বিছানার হেডবোর্ডে ঘুষি বসালো পরপর দুটো। ইসমি সেই শব্দে কেঁপে উঠল। চোখ বন্ধ করে গভীর শ্বাস টেনে নিল। স্বামীর স্বভাব তার চেনা, এতটাই চেনা যে ইসমি বুঝতেও পারছে না ওর এই নির্লিপ্ত আচরণটাই ইজানের মাথা ব্যথার কারণ। সে কিছুই বলার সাহস করলো না। হাতের কাজগুলো শেষ করে ঘরের আলো নিভিয়ে দিয়ে বিছানার কাছে গিয়ে দাঁড়ালো। ইসান অন্যদিকে মুখ করে পুরোটা দখল করে শুয়ে আছে। এখন কিছু বললেই ছেদ করে উঠবে জানা কথা। ইসমি হাসি আটকে একপাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। এরপর হাতটা নিয়ে গেল ইজানের মাথায়, বিলি কাটতে লাগলো। ইজান যেন এই সময়ের অপেক্ষাতেই ছিল। চিবিয়ে চিবিয়ে বলল, ধরবি না আমায়? ইসমি সাহস করে বলল, ধরবো। ইজান বলল, হাত ছড়া। ইসমি বলল, ঘুমান। খেকিয়ে উঠল ইজান। ইজান বলল, আমি ইসান শেখ, তোর অর্ডারে চলবো? ভেড়াভেড়ির কথাবার্তা শিখেছিস দেখছি। ঘুমাবো না, কি করবি আমিও দেখবো। ইসমি হাত ছড়িয়ে নিতে নিতে হাই তুলে বলল, আমি ঘুমাই, বড্ড ঘুম পাচ্ছে। বলে সত্যি সত্যি ইসমি ঘুমিয়ে পড়লো। এখনো ঘুমের সময় হয়নি, মাত্র 10টা বাজে। ইসান বাক্যহীন হয়ে গেল। চিনতেই পারলো না পাশে ঘুমে থাকা এই মেয়েকে। এটা তার ইস্মিতা হতেই পারে না। ইস্মিতা ওর বলার আগে সব বুঝে যায়। ওর গা ব্যথা, পা ব্যথা, অস্থির লাগা সব। অথচ আজ কফিটা পর্যন্ত আরেকবার সাধলো না। না, অভদ্রতার পরিচয় দিয়েছে মেয়েটা। সে তীব্র বুক জ্বালা নিয়ে ঘুমানোর চেষ্টা করলো। ইসান ফেরেনি এখনো। ব্যস্ত সে কিছুটা ইন্টেরিয়াম ডিজাইন নিয়ে। সৃজা পুরোটা সন্ধ্যা ইসমির সাথে টুকটাক গল্প গুজব করে কাটিয়েছে। কিন্তু ইজান ফিরে আসায় এখন ঘরে এসেছে। একাকী সময় উপভোগ করতে সৃজা বারান্দায় বসে বৃষ্টি দেখছিল। পুকুর পাড়ে টিম টিম করে জ্বলছে 60 ওয়াটের একটা হলদে বাতি। বাতির আলোতে জলে মাছের লাফালাফি, আর পাড়ে গাছের ডালে জমে থাকা জলের ফোঁটা মাটিতে স্পর্শ করার আগে ঝিকিমিকি করছে। দৃশ্যটা বেশ উপভোগ করছে সৃজা। এখন একটা রোমান্টিক গান হলে মন্দ লাগতো না। এই আবহাওয়ার দরুন মানত। সৃজার ফোনটা বিছানার উপর। এখন উঠে গিয়ে আনতেও ইচ্ছে করছে না। আলসেমি লাগছে ওর।
তবে এস্থেটিক ভাইবটা ক্যাপচার করার লোভে আলসেমি ত্যাগ করে ফোনটা নিয়ে এলো সে। বারান্দার এক কোণে দাঁড়িয়ে ক্যামেরাটা চালু করে সে ভিডিও করলো কয়েকটা। এরপর আগের জায়গায় গিয়ে বসলো। ভিডিওগুলো এলিজাকে সেন্ড করে ইজানকে মেসেজ লিখলো, কাজ শেষ হয়নি, কখন আসবেন? ইজানের ফিরতি মেসেজ এলো একটু পর, বলল আদর খাবি, তাই ডাকছিস নাকি? সিজা রাগান্বিত ইমোজি দিয়ে ব্যঙ্গ করে লিখলো, ঘাড় মটকাবো, পেট ভরবে? ইহসান বলল, সাহস দেখছি মন্দ না, বউ না শত্রু তুই? সৃজা চাপা হেসে লিখলো, চলে এসো, একা একা বোরিং লাগছে। ওপাশ থেকে ইহসান লিখলো, সময় দিন মহারানী, কাজ গুছিয়ে ফিরছি। সৃজা আচ্ছা লিখে সমাপ্তি টানলো। তারপর ওয়াইটি মিউজিকে ঢুকে খুঁটিয়ে খুঁটিয়ে বৃষ্টি ভেজা পরিবেশের সঙ্গে মানানসই একটি গান খুঁজে বের করলো। এরপর গানটি প্লেলিস্টে যোগ করে বৃষ্টির ঝমঝম শব্দে শোনার মনোযোগ দিল। বৃষ্টির ঝমঝম শব্দ আর গানটির আবেগে সুর মিলে পরিবেশটা যেন আরো প্রাণবন্ত করে তুললো। গানের প্রতিটা লাইনে সৃজার হৃদয়ে একটা অদ্ভুত নস্টালজিয়া জেগে উঠল। চোখের তারায় ভেসে উঠল ইহসানের কুচকানো চেহারাটা, শান্ত স্থির আর রাগান্বিত মুখটা। ঠোঁটের কোণে খেলে গেল এক চিলতে হাসি। ইহসান যখন রেগে যায় বড্ড অবুঝ লাগে তাকে। যখন অনুভূতির দায় সামলাতে না পেরে অনেকটা জোর করে দু একটা চুমুতে চেপে ধরে, তখন সৃজার বুকের ভেতর কাঁপন ধরে যায়। অনুভব করলে মনে হয় লোকটা বহু আকাঙ্ক্ষা নিয়ে ছই তাকে, যেন সৃজা তার বহু আরান্ধিত কেউ। মনে হয় যেন প্রেম করে বিয়ে করেছে, অথচ তেমন কিছুই না। এক সময় ভাই হিসেবে দেখে আসা জীবন সঙ্গীকে নিয়ে তাই অদ্ভুত এক সংকোচ কাজ করছে সৃজার। অবশ্য এটা অস্বীকার করার উপায় নেই। যতই নকর চকর করুক, ইহসানের ঘুমিয়ে থাকা শান্ত চেহারাটা দেখলে আজকাল বড়ই প্রেম প্রেম পাচ্ছে সৃজার। আচ্ছা, এই সত্যিটা জানলে ইহসান কি খেপাবে তাকে? সৃজার মুখখানি রক্তাভ হয়ে উঠল। গান শেষ হতেই সৃজা চিন্তা জগৎ থেকে বেরিয়ে এলো। ফোনটা হাতে নিয়ে অন্য আরেকটা গান প্লে করে ওটা ছোট্ট কাঠের টেবিলটায় রাখতে গিয়ে আচমকা সৃজার দৃষ্টি থেমে গেল। ভ্রু কুচকে গেল। পুকুর পাড়ে ঘন ঝোপের আড়াল থেকে কি যেন নড়ছে। সরাসরি তাকাতেই ওটা স্থির হয়ে গেল। কিছুক্ষণ বুঝতেই পারলো না সৃজা ওটা কি। খানিকক্ষণ পর বৃষ্টি পানি ঝেড়ে ফেলতে ওটা যখন একটু নড়েচড়ে স্থির হয়ে দাঁড়ালো, তখন বুকটা লাফিয়ে উঠল সৃজার। ওখানে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে, কোনো মানুষ নাকি ভূত প্রেত। এক মনে যেন তাকিয়ে আছে ওর দিকে। চোখ দুটি যেন গভীর অদ্ভুত শিখা, জল জলে গভীর আর অস্বাভাবিক। সৃজা টের পেল সেই চোখ ভয়ানক, পাগলাটে অথচ ক্রোধিত। ওর গায়ের লোম খাড়া হয়ে উঠল। যদিও সৃজা ভীতুময়ে না, তবুও ভয় পেয়ে ওর পা জমে গেল। দম আটকে এক ছোট বারান্দা থেকে ঘরের ভেতর চলে এলো। ভেতরের দরজাটা বন্ধ করার আগে একবার উকি দিল। ঝোপের আড়ালে ছায়ামূর্তিটি তখনও তীক্ষ্ণ দৃষ্টি অনুসরণ করে যাচ্ছে ওকে। ঘন অন্ধকারের মাঝেও সেই দুটি চোখের শানিত দৃষ্টি সৃজার ভেতর যেন এক অজানা শঙ্কার কাঁপন ধরিয়ে দিল। আতঙ্ক নিয়ে দরজাটা আটকে দিল সশব্দে। দ্রুত ফোনটা নিয়ে কল করলো ইহসানকে, ধরলো না ও। সৃজা বিরক্ত ও বিচলিত হয়ে মেসেজ করলো ইহসানকে, কোথায় তুমি? তাড়াতাড়ি আসো, ভয়ঙ্কর একটা চোর দেখছি। সেন্ড হবার কিছুক্ষণের মধ্যেই দরজার টুকা পড়লো। সৃজা আটকে উঠল। শুনতে পেল ইহসানের রাশভারী কণ্ঠস্বর। বলল, খুলো। প্রাণ ফিরে পেল সৃজা। দ্রুত দরজা খুলল। ইহসান অর্ধভেজা শরীরে ঘরে ঢুকতে ঢুকতে বিচলিত স্বরে বলল, কোথায় দেখেছিস? সৃজা বলল, পুকুর পাড়ে। ইহসানের তিক্ত অবস্থা দেখে সৃজার অবশ্য আর তখন চোরের কথা মাথায় নেই। ওর দৃষ্টি নিবন্ধ ইহসানের ভেজা বসনে। অস্থির কণ্ঠে বলল, ভিজা একাকার হয়েছে, জ্বর চলে আসবে তো। ইহসান ওর কথায় জবাব না দিয়ে টর্চ বের করে বারান্দায় গিয়ে চোখ বোলাতে লাগলো পুকুরের দিকটাই। না, কেউ নেই, কাউকে তো দেখা যাচ্ছে না, চোখে পড়ছে না ওর। তবুও সে মনোযোগ দিয়ে বাইরেটা অবলোকন করে যাচ্ছে। সৃজা শুকনো তোয়ালে নিয়ে এসে ওর কাণ্ড দেখে ফুস করে শ্বাস ছেড়ে বলল, ছিচকে চোর হয়তো এতক্ষণ বসে থাকবে না। ইহসান অন্যমনস্ক, তাকে বিস্মিত দেখালো। দৃষ্টি ঝুপঝাড়েই অনর। কিছু না পেয়ে যেন সে হতাশ। দারোয়ানকে ফোন দিয়ে বলল, পাড়টা খুঁজে দেখতে কেউ আছে নাকি। দারোয়ান খুঁজে এসে জানালো ওখানে কেউ নেই, এই বৃষ্টিতে কেউ চুরি করতে আসবে না। এরপর সন্দেহাত্মক মন নিয়ে ইহসান ঠোঁট কামড়ে বারান্দায় দাঁড়িয়ে এদিক ওদিক পরখ করতেই ব্যস্ত। ঠিক করলো সে নিজে গিয়ে একবার দেখে আসবে। সৃজা এবারে ধৈর্য হারালো। কি গোয়ার লোক রে বাবা, যেখানে দারোয়ান অতিপাতি করে খুঁজেও পায়নি, সেখানে ইহসান গিয়ে কি পাবে? এই লোক গায়ের ভেজা শার্ট এখনো পর্যন্ত খুলেনি, না শুনছে কথা, এখন আবার বেরোতে চাইছে। সৃজা খানিকটা রুক্ষ হয়ে ওর পথ আটকালো। সরু চাহনি ছুঁড়ে ওর শার্টের বোতামে হাত দিল। একটা একটা বোতাম খুলতে খুলতে বিড়বিড় করে বলল, কিছু একটা দেখেছি, সেটা ভূত প্রেত হতে পারে, নয়তো চোর, আবার হতে পারে চোখের ভুল আমার। যাই হোক, ওরা কি গণধুলাই খেতে ঘন্টা ধরে এই বৃষ্টি মাথায় নিয়ে বসে থাকবে ওখানে, যে তুমি গোয়েন্দাদের মতো তল্লাশি চালাচ্ছ? তোমাকে দেখছি কিছু বলাই যায় না। ইহসানের মনোযোগ ঘুরল সৃজার ব্যস্ত হাতের পানে তাকিয়ে। কপাল ভাঁজ করে ফেলে সে সরু চোখে তাকালো। এরপর নিরুত্তর দাঁড়িয়ে দেখতে লাগলো সৃজার কাজ। শার্টের টপ বোতামটা খুলতে গিয়ে ওর তীক্ষ্ণ চোখে চোখ পড়ল সৃজার। তখনই মেয়েটা অপ্রস্তুত হয়ে গেল। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না ওর শানিত দৃষ্টিতে। বোতামটা না খুলেই হাত নামিয়ে ফেললো আলগোছে। লজ্জায় রক্তিম হলো গাল। পালিয়ে যাওয়ার মতলব কষতেই ইহসান ধরে ফেললো ওকে। বক্র হাসি ঝুলিয়ে মুখ নিচু করে প্রশ্ন ছুড়ল, বৃষ্টি ভেজা দিন আমরা লুডো খেলবো না? মাঝরাতে মেয়েলি ছোঁয়ায় আধ ঘুম থেকে জাগ্রত হতেই ইহসান দেখলো ইসমি ওর পিঠে মালিশ করে দিচ্ছে। নরম হাতের স্পর্শে সবকিছু এলোমেলো করে দিচ্ছে ব্যাপারটা। অনুভব হতেই ইসমিকে বুকের ভেতর টেনে নিল ইহসান। অস্ফুট স্বরে বলল, সারা গায়ে ব্যথা বউ, মনেও?
তো আজকের পর্বটি এই পর্যন্তই, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর হৃদয় মাঝে হঠাৎ তুমি গল্পটি এখনো আসেনি, তাই আমি দিতে পারলাম না।